শুরু করছি ম্যাড ফর ইউ লেখিকা তানিয়া খাতুন দ্বিতীয় পর্ব। শরীফুল খান তার স্ত্রীর সঙ্গে রুমে বসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই তাদের রুমের দরজায় জোরে জোরে কেউ ধাক্কাতে থাকে। শরীফুল সাহেব নিশ্চিত এটা তার গুণধর পুত্র ছাড়া কেউ নয়, কারণ এটা রোজের রুটিন। ক্রিস মদ খেয়ে আসে, তারপর তাদের রুমে এসে কটু কথা শুনিয়ে যায়। পাশ থেকে তার স্ত্রী বললেন, বলছে কি দরজা খুলো না, ছেড়ে দাও, ও বিরক্ত হয়ে চলে যাবে। রোজের ওই একই ঝামেলা ভালো লাগে না আর। শরীফুল বললেন, ও আমার ছেলে রুহানা, আমি ওকে খুব ভালো করেই চিনি। ও যা ঘাটতারা, আমি দরজা না খোলা পর্যন্ত ও এখান থেকে যাবে না। শরীফুল সাহেব দরজা খুলতেই ক্রিস রুমে ঢুকে তার বাবার পাঞ্জাবির কলার চেপে ধরে। এরপর বলল, এই শালা, তুই কার্ড ব্লক করে দিয়েছিস কেন? উত্তরে শরীফুল বলল, তো কি করব, আমার সব টাকা কি তোমার ওই মদ আর নেশার পিছনে ঢেলে দেব? ক্রিস জোরে জোরে হেসে একটু হেলে দাঁড়িয়ে বলে, সিরিয়াসলি? এগুলো তোর টাকা নয়, এগুলো আমার মায়ের টাকা। এই বাড়ি গাড়ি প্রপার্টি সব আমার মায়ের। তুই তো শালা মন্ত্রী হয়ে কালো টাকা ইনকাম করিস, তোর টাকায় আমি ক্রিস খান মতি, বুঝলি? শরীফুল সাহেবের স্ত্রী এগিয়ে এসে বললেন, ক্রিস বাবা, যাও রুমে যাও, অনেক রাত হয়েছে। ক্রিস গর্জে উঠে বলল, এই নোংরা মেয়ে ছেলে, একদম আমার সঙ্গে পিরিত দেখাতে আসবি না। তোর মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। শালা, তোর জন্যই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তোকে তো আমি। ক্রিসের কথা শেষ হওয়ার আগেই শরীফুল সাহেব তার স্ত্রীকে তাড়াতাড়ি রুমে ঢুকিয়ে ক্রিসের মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। ক্রিস রাগে দরজায় দুটো লাথি মারল। যা যা, এমনিতেই তোদের মুখ দেখতে আমার ইচ্ছে করে না। আমার মরা মাকে কথা দিয়েছিলাম, এই বাড়িতেই থাকবো, তোর পাশে থাকবো, তাই আছি, নয়তো বাল। এই ক্রিস খানের অনেক ডিমান্ড। তারপর সে নিচু গলায় গুনগুন করে বলতে লাগলো, ও নেশা মে হাম নেহি, এ সামা নেশিয়া হে। আসলে এটা সুর দিয়ে বললে আরো একটু ভালো লাগতো হয়তো শুনতে, কিন্তু আমার গানের গলা একদমই ভালো না। তবে এরপর থেকে আমি চেষ্টা করব যে গানগুলো সুর দিয়ে বলার। চলো গল্পে ফিরি। এখন দৃশ্যপট আসলো রুহির কাছে। রুহি ডিনার করে রুমে ঢুকতেই দেখে তার ফোনটা বাজছে। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বিছানার উপরে রাখা ফোনটা তুলে নিল। ফোনটা কানে নিয়ে বলল, হ্যাঁ বল। উত্তরে সিমরান বলল, তুই কোন গর্তে থাকিস রে? তোকে 10 বার কল করলাম, তারপর তুই কল ধরলি? রুহি বলল, সরি বোন, আমি নিচে ছিলাম তাই ধরতে পারিনি। উত্তরে সিমরান বলল, আমি খুব এক্সাইটেড রে, কাল কলেজে যাব, নতুন জায়গা, নতুন মানুষ। উত্তরে রুহি বলল, আমরাও দুইজন একই জায়গায় আছি, এটাই অনেক, এখন ফোনটা রাখ, কাল সকালে তাড়াতাড়ি আসিস। উত্তরে সিমরান বলল, হ্যাঁ ঠিক আছে, কাল সকালে কল দেব, রাখি। রুহি ফোনটা রাখতেই তার আব্বু রুমে ঢুকলেন। আব্বু বলল, কি রে মা, ঘুমাবি না? কাল তো নতুন কলেজে যাবি, লাগেজ গুছিয়ে নিয়েছিস তো? রুহি হেসে বলল, হ্যাঁ আব্বু, সব কাজ শেষ, এই তো এখন ঘুমাতে যাচ্ছি। আব্বু বলল, মন দিয়ে ক্লাস করবি, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি। কলেজটা যেমন নামকরা, তেমনই সেখানে র্যাগিংও হয়, বুঝলি? রুহি বলল, তুমি চিন্তা করো না আব্বু, আমি এসব থেকে অনেক দূরে থাকবো। আব্বু বলল, আচ্ছা ঘুমা তাহলে, আমি কাল ভোরবেলা বেরিয়ে যাব, অফিসে কাজ, তাই আর দেখা হবে না। রুহি মাথা নাড়িয়ে মৃদু হাসল। তার চোখে নতুন কলেজের উচ্ছ্বাস আর মনের গভীরে হালকা এক টান। অজানা পথে প্রথম পা রাখার আগের রাতটা, যেখানে স্বপ্ন আর ভয় একসঙ্গে খেলা করে। চলুন এখন রুহির ব্যাপারে কিছু জেনে নিই। রুহি তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার একটা ছোট ভাই আছে, বয়স মাত্র 12। ছেলেটা হোস্টেলে থাকে, পড়াশুনো করে, তাই বাড়িতে তাকে খুব কমই দেখা যায়। রুহি পড়াশোনার দরুন বর্তমানে বাংলা অনার্সের ভর্তি হয়েছে। সে শান্ত, মর্জিত ও ভীষণ ভদ্র মেয়ে। বেশি কথা বলে না, বন্ধুও তেমন নেই। মারামারি, গোলমাল বা ঝামেলা এসবের নাম শুনলেই মুখ ফিরিয়ে নেয় সে। ছেলেদের থেকে 10 হাত দূরে থাকে। নতুন কলেজে ভর্তির পর থেকেই রুহির মধ্যে একরকম নতুন উদ্দীপনা কাজ করছে। আর মজার ব্যাপার হলো, তার একমাত্র কাছের বন্ধু সিমরান ও এই কলেজে ভর্তি হয়েছে। দুইজনেরই যেন নতুন জীবনের শুরু একসাথে। কাল সকালেই তারা হোস্টেলে উঠবে, কারণ বাড়িতে থেকে প্রতিদিন কলেজে অনেকটাই দ্রুত, যাতায়াত করলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। রুহির কাছে পড়াশোনাই সবকিছু, সে এক মুহূর্তও নষ্ট করতে চায় না। তাই বাবা মায়ের পরামর্শে সব ব্যবস্থা আগেই করে রেখেছে সে। নতুন কলেজ, নতুন জায়গা, নতুন পরিবেশ। আর রুহির মনের ভেতর কেমন এক অজানা উত্তেজনা, জানে না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। তবু তার চোখে এখন একরাশ স্বপ্নের ঝিলিক।